বোমাগুলোকে বের করে নিয়ে এসে নিষ্ক্রিয় করেন এবং এর পুরো জিনিসগুলো কিন্তু আমরা ভিডিও চিত্র ধারণ করেছি। এই ব্যাপারে জিডি হয়েছে, ওই বোমাগুলোর যে বিস্ফোরণের পরে আলামত সেগুলো জব্দ আছে, এভরিথিং ইজ ফুললি ডকুমেন্টেড। যে জেনারেল ওয়াকারের অফিসের 1 মাইলেরও মধ্যে আয়নাঘর তৈরি করা হয়েছিল হাসিনার নির্দেশে, এবং ফ্রম ডে ওয়ান জেনারেল তারেক সিদ্দিকী এবং ওয়াকার কাঁধে কাঁধ মিলিয়ে আয়নাঘর তৈরি করেছিল। 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা গ্রহণ করলেন, উনি তার পরের দিন থেকে প্ল্যান করা শুরু করলেন যে উনি আয়নাঘরে যাবেন, আয়নাঘরের ভয়াবহতা উনি দেখবেন। দর্শক বিন্দু একে একে একটু চিন্তা করে দেখেন, উনি ক্ষমতা নেওয়ার 24 ঘন্টার ভিতরে প্ল্যান করে ফেললেন উনি আবু সাইদের বাড়িতে যাবেন, ওনার সাথে দেখা করবেন, কিন্তু আয়নাঘরে ওনাকে যেতে দেওয়া হলো না। কি করা হলো আয়নাঘরে? আয়নাঘরের আলামত নষ্ট করার জন্য ওয়াকার এবং ডিজিএফআই এবং ভারতের র একত্র হয়ে গার্বেজ জড়ো করলো, চেয়ার টেবিল সরালো, আলামত কমপ্লিটলি ডিস্ট্রয় করলো। ডক্টর ইউনূসকে বারবার বলা হলো আপনি ওখানে যাবেন না, আপনি যদি ওখানে যান একটা অ্যাক্সিডেন্ট করাতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, বিভিন্ন অজুহাত তৈরি করা হলো। এই অজুহাতটা কেন তৈরি করা হলো? ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যেন আয়নাঘরের ওখানে না যায়, উনি যেন এটা নিয়ে জাতিসংঘকে, পশ্চিমা বিশ্বকে ইনভাইট করে ওটা দেখাতে না পারে। এখন র একটা কাজ সবসময় করে দর্শকবৃন্দ, কি করে? র এর যে লোকগুলো দিয়ে বাংলাদেশে নিয়ন্ত্রণ করায়, যদি দেখে তাদের স্বার্থসিদ্ধি হয়ে গেছে অথবা ধরা পড়ে, তাদেরকে সহ র মেরে ফেলে। তো তারা চিন্তা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবে যদি আর্মির কথা না শুনে, ওয়াকারের কথা না শুনে, ডিজিএফআই কথা না শুনে, ইউনূসের চারপাশে লুকিয়ে থাকা জেনারেল হাফিজ অথবা জেনারেল ফেরদৌসের কথা না শুনে, তাহলে তাদের সবাইকে সহ ইউনূসকে মেরে ফেলো। দর্শক আপনারা দেখলেন এই মুহূর্তে জ্যাকব মিল্টন স্যার ইউএস থেকে যে তথ্যগুলো দিয়েছে, সত্যি গায়ে কাটা দেওয়ার মতো একটি তথ্য দিয়েছেন। একটু ভেবে দেখেন, শেখ হাসিনা সরকার পতনের পর থেকে যখন ডক্টর ইউনূস রাষ্ট্র ক্ষমতায় আসে, তখন থেকে ডক্টর ইউনূস বলছিল আমি আয়নাঘর পরিদর্শনে যাব, আমি আয়নাঘর পরিদর্শনে যাব। কেন তাকে আয়নাঘরে পরিদর্শন করতে দেয়নি? এখানে একটি বড় একটি চাঞ্চল্যকর তথ্য রয়েছে, এবং চাঞ্চল্যকর ফাঁদ পাতা ছিল সেই আয়নাঘরের আশপাশের মধ্যে, যেটা ফাঁস করলেন ইউএস থেকে, যুক্তরাষ্ট্র থেকে জ্যাকব মিল্টন স্যার। তিনি জানিয়েছেন কিভাবে, কোন পদ্ধতিতে, কোন পায়তারায় কিভাবে এই ডক্টর ইউনূস স্যারকে একদম চিরতরে বন্ধ করে দিতে, তার নিঃশ্বাস শেষ করে দিতে ভারতের র এবং বাংলাদেশের কিছু দালালদের একটি গোপন পায়তারা এবং ফাঁদ পাতা ছিল। দর্শক এই ভিডিওটি আপনি যদি মনোযোগ সহকারে দেখেন, তাহলে জ্যাকব মিল্টন স্যার কিভাবে প্রতিটি ক্ষেত্রে যুক্তি সহকারে তুলে ধরেছেন তার বক্তব্য, যেটা অবশ্যই অবশ্যই আপনাদেরকে অন্য একটি মোড়ে নিয়ে যাবে। তো দর্শক চলুন আর বেশি দেরি না করে সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য এখনই টিভি স্ক্রিনের পর্দায় চলে যাই। আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যে আমরা ওই সময় যখন প্রধান উপদেষ্টা তার পরবর্তীতেই সফরে যান, তার আগে আমরা গিয়েছিলাম, তখন আমরা যখন এই যে ডিটেনশন সেন্টার গুলো, এগুলোকে নানানভাবে আলামত নষ্ট করা হয়েছে, রুম গুলোকে নানানভাবে ভেঙে চুরে বিকৃত করা হয়েছে, সাউন্ড প্রুফিং ম্যাটেরিয়াল ছিল, টর্চারের যন্ত্রপাতি ছিল, এগুলো সরানো হয়েছে, গার্বেজ দিয়ে, নানান ধরনের ফার্নিচার, ময়লা আবর্জনা দিয়ে ডাম্প করে রাখা ছিল, যাতে করে ওখানে রেডিলি কেউ ঢুকে কিছু বের করতে না পারে। দরজা গুলো আলামত গুলো নষ্ট করা হয়েছে। এখন এই পরিস্থিতিতে আমরা যখন এখান থেকে খুঁজে খুঁজে আলামত আমাদের তদন্ত সংস্থা বের করার চেষ্টা করছিল, আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম। তো আমরা সবকিছু সরা থেকে একটা বালতির মতো আমরা পাই। তো বললাম যে এখানে কি আছে একটু দেখা যাক। তো আমাদের ইনভেস্টিগেটর প্রসিকিউটর ওরা কি করেছে, বালতিটাকে উপর করে ঢালার চেষ্টা করেছে, একটু সাথে সাথে 5টা বড় বড় সাইজের বোমা তার দিয়ে লাগানো একটার সাথে, এবং এক পাশে একটা টাইমার লাগানো, সেটা বেরিয়ে আসছে। আমি তখন সামনে ছিলাম। তো সাথে সাথে আমি চিৎকার দিয়ে বলছি যে স্টপ, আস্তে করে রাখো। রেখে আমরা ওই অবস্থা রেখে রুম থেকে দ্রুত সবাইকে বের করে দিলাম। দিয়ে তো ওখানে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল অফিসার, তাদেরকে আমরা বললাম যে এটা কিভাবে আসলো। তো বললাম আমরা জানি না, এটা তো আপনাদেরই এলাকায় জুরিসডিকশনে। তো এরপরে আমরা ওটাকে সিল করে দিয়ে চলে আসি। চলে এসে পরের দিন 26শে জানুয়ারি আমরা বোম ডিসপোজাল ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে আমরা চিঠি দিই যে এখানে এই জিনিস আছে, এটা আপনি তাড়াতাড়ি নিষ্ক্রিয় করার ব্যবস্থা করেন। 27শে জানুয়ারি ওনাদের পুরো টিম গিয়ে বোমাগুলোকে বের করে নিয়ে এসে নিষ্ক্রিয় করেন, এবং এর পুরো জিনিসগুলো কিন্তু আমরা ভিডিও চিত্র ধারণ করেছি। এই ব্যাপারে জিডি হয়েছে, ওই বোমাগুলোর যে বিস্ফোরণের পরে আলামত সেগুলো জব্দ আছে, এভরিথিং ইজ ফুললি ডকুমেন্টেড। এবং আমরা তখন তাদেরকে বলি যে যেহেতু প্রধান উপদেষ্টা এগুলো দেখতে আসবেন, আপনারা ভালো মতো সুইপ করেন, কারণ উনি আসার পরে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে পুরো জিনিসটা কত ভয়াবহ হবে। এরপরে সুইপ করা হয়, এবং আমরা তখন কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলতে চাইনি, কারণ এটা প্রধান উপদেষ্টার সফরকে বাধাগ্রস্ত করতে পারে। সবকিছু মিলিয়ে আমরা আমাদের কাজের সাথে এটা বলিনি।
যে জেনারেল ওয়াকারের অফিসের 1 মাইলেরও মধ্যে আয়নাঘর তৈরি করা হয়েছিল হাসিনার নির্দেশে, এবং ফ্রম ডে ওয়ান জেনারেল তারেক সিদ্দিকী এবং ওয়াকার কাঁধে কাঁধ মিলিয়ে আয়নাঘর তৈরি করেছিল। দর্শক বিন্দু, একে একে একটু চিন্তা করে দেখেন, উনি ক্ষমতা নেওয়ার 24 ঘন্টার ভিতরে প্ল্যান করে ফেললেন উনি আবু সাইদের বাড়িতে যাবেন, ওনার সাথে দেখা করবেন। 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা গ্রহণ করলেন, উনি তার পরের দিন থেকে প্ল্যান করা শুরু করলেন যে উনি আয়নাঘরে যাবেন, আয়নাঘরের ভয়াবহতা উনি দেখবেন। কিন্তু আয়নাঘরে ওনাকে যেতে দেওয়া হলো না। কি করা হলো আয়নাঘরে? আয়নাঘরের আলামত নষ্ট করার জন্য ওয়াকার এবং ডিজিএফআই এবং ভারতের র একত্র হয়ে গার্বেজ জড়ো করলো, চেয়ার টেবিল সরালো, আলামত কমপ্লিটলি ডিস্ট্রয় করলো। ডক্টর ইউনূসকে বারবার বলা হলো আপনি ওখানে যাবেন না, আপনি যদি ওখানে যান একটা অ্যাক্সিডেন্ট করাতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, বিভিন্ন অজুহাত তৈরি করা হলো। এই অজুহাতটা কেন তৈরি করা হলো? ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যেন আয়নাঘরের ওখানে না যায়, উনি যেন এটা নিয়ে জাতিসংঘকে, পশ্চিমা বিশ্বকে ইনভাইট করে ওটা দেখাতে না পারে। তারা ষড়যন্ত্র করলো। কি ষড়যন্ত্র করলো? এখানে অনেকে বলবে ওখানে যখন তাজুল সাহেব গিয়েছে, ওখানে যখন যারা টাইম বোমা পেয়েছে জিজ্ঞাসা করেছে, একটা বালতির ভিতরে যখন টাইম বোমা বেরিয়ে আসলো, জিজ্ঞাসা করা হলো এগুলো কোথা থেকে এসছে। র একটা কাজ সবসময় করে দর্শকবৃন্দ, কি করে? র এর যে লোকগুলো দিয়ে বাংলাদেশে নিয়ন্ত্রণ করায়, যদি দেখে তাদের স্বার্থসিদ্ধি হয়ে গেছে অথবা ধরা পড়ে, তাদেরকে সহ র মেরে ফেলে। তো তারা চিন্তা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবে যদি আর্মির কথা না শুনে, ওয়াকারের কথা না শুনে, ডিজিএফআই এর কথা না শুনে, ইউনূসের চারপাশে লুকিয়ে থাকা জেনারেল হাফিজ অথবা জেনারেল ফেরদৌসের কথা না শুনে, তাহলে তাদের সবাইকে সহ ইউনূসকে মেরে ফেলো। দর্শকবৃন্দ, একটা কথা, আমরা বাংলাদেশিরা কিভাবে লোকজনদেরকে বুঝালে তারা একটা জিনিস বুঝে। ইউনূস সাহেব প্ল্যান করলেন, হঠাৎ করে উনি ফেব্রুয়ারি মাসের 10 তারিখে অলমোস্ট কনফার্ম, কাউকে জানালেন না যে আমি আয়নাঘর দেখতে যাব। হঠাৎ করে উনি বলেন আমি আজকে যাবই। যখন উনি বলেন যাবই, তারা আগের থেকে ওখানে টাইম বোমা সেট করে রাখলো, টাইম বোমা সেট করে রাখলো। ডক্টর ইউনূস সাহেব উনি চিন্তা করলেন আমি ওখানে যাব, ওখানে যাওয়ার আগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তাজুল ইসলামকে সহ আরো ইনভেস্টিগেটরদের সহ ওনারা ওখানে যাবেন। জেনারেল ওয়াকার ওখানে টাইম বোমা সেট করালেন যাতে একত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাজুল ইসলাম সহ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রত্যেকটা লোক যেন ওখানে অ্যাসাসিনেট করা যায়। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনা দেখার জন্য। সেই সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই পর্যন্ত আসার জন্য আমাদের পক্ষ থেকে, আমাদের অন্তর এবং অন্তঃস্থল থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং ভালোবাসা। দর্শক, পরিশেষে ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের 2-1 লাইনের মধ্যে মন্তব্য রেখে যাবেন, এবং জ্যাকব মিল্টন স্যার যেভাবে প্রতিটি স্টেপে কিভাবে যুক্তিসঙ্গত তুলে ধরছেন, সে যুক্তিসঙ্গত আপনার কি মনে হয়, সত্যি অথবা মিথ্যা, এর যে কোনো একটি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। সে সাথে পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।